সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আইনের একটি প্রয়োজনীয় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা জানার চেষ্টা করব। সবার জন্য গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি, সম্পদ বা ফ্ল্যাট ইত্যাদি কিনে থাকি নিজের ভোগ ব্যবহারের জন্য, ভবিষ্যতের জন্য। এই কিনতে গিয়ে আমরা কখনো কখনো অনেকে হয়রানির শিকার হই, প্রতারণার শিকার হই। এই জায়গাটা ভালোভাবে জানা এবং বোঝার জন্য, এবং আপনি আপনার এই মূল্যবান কষ্টার্জিত টাকা যেখানে বিনিয়োগ করবেন সেটি যেন সঠিকভাবে কাজে লাগে, আপনি যেন সেই সম্পত্তি নিরঙ্কুশভাবে নিরাপদে ভোগ করতে পারেন, সেজন্য আজকে কিছু গাইডলাইন বা পরামর্শ দিতে চাই। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই সেটি আপনাদেরকে অনেক অসুবিধা বা বিপদ বা অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে আপনাদেরকে নিরাপদ রাখতে পারে। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। যখন কোনো সম্পদ, জমি অথবা ফ্ল্যাট কেনার জন্য চিন্তা করবেন বা যারা চিন্তা করছেন তাদের যা করণীয়, অর্থাৎ জমি বা ফ্ল্যাট কেনার আগে করণীয় যে কাজগুলা, সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। প্রথম কাজ হচ্ছে, যিনি বা যার মাধ্যমে এই জমিটি আপনি বা সম্পদ বা ফ্ল্যাটটি কিনবেন, প্রথমেই তার কাছে আপনি চাইবেন ওই জমির সকল কাগজপত্রের অ্যাকসেপ্ট ফটোকপি। এক্ষেত্রে এই কাগজ দেওয়ার ক্ষেত্রে যদি যিনি বিক্রি করবেন অথবা যার পক্ষ থেকে বিক্রি করা হবে তিনি যদি কোনো গড়িমসি করেন, দেরি করেন বা ঘোরানোর চেষ্টা করেন বা কোনো যুক্তিতর্ক উপস্থাপন করেন, তাহলে বুঝতে হবে যে এখানে কিছুটা ঝামেলা বা জটিলতা আছে বা থাকতে পারে। আর যদি চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সেই কাগজ এর সেট সরবরাহ করেন, তাহলে আপনি বুঝবেন যে সামনের দিকে আগানো যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি কাগজ চাইব। অবশ্যই আমরা অনেকেই জানি না, অনেকেই জানার কথা না। কাগজ বলতে, জমি বা ফ্ল্যাট বা সম্পদের কাগজ বলতে প্রথমত সেই সম্পদের দলিল, যদি তিনি ক্রয় করে থাকেন, যিনি বিক্রি করবেন তার ক্রয়কৃত দলিল, এবং এই ক্রয়ের আগের এই জমির যতবার হস্তান্তর হয়েছে সেই হস্তান্তরের যে দলিল হয়েছে সেগুলো হচ্ছে বায়া দলিল বা পিট দলিল, অর্থাৎ পূর্বের দলিল, সেই দলিলগুলোর ফটোকপি। একই সঙ্গে জমির যে ইতিপূর্বে যে জরিপ হয়েছে অর্থাৎ সার্ভে হয়েছে, সেই সার্ভের খতিয়ান অর্থাৎ সিএস, এসএ, আরএস, সিটি অথবা বিএস, এই খতিয়ানের কপি। সেই সাথে প্রয়োজন যে ব্যক্তি বিক্রি করবেন তার নামে নামজারি যদি করা থাকে তাহলে সেই নামজারির কপি, আর যদি তিনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে পর্চার কপি, এবং ওয়ারিশ সূত্রে হয়ে থাকলে ওয়ারিশ সনদের ফটোকপি, সম্ভব হলে আপুস বন্টনের দলিলের কপি। এই কাগজগুলি আপনি যিনি বিক্রি করতে চাচ্ছেন, সম্ভাব্য বিক্রেতা, তার কাছ থেকে নেবেন। এই কাগজগুলি নেওয়ার পরে আপনি দুইভাবে করতে পারেন। এই বিষয়ে দক্ষ একজন আইনজীবী অথবা ভেন্ডার বা এই বিষয়ে যিনি এক্সপার্ট তার শরণাপন্ন হতে পারেন। তার মাধ্যমে আপনি এই কাগজগুলি, এই জমিটির যাবতীয় বিষয়গুলি চেক করে নিতে পারেন। অনেকে এই জায়গায় বেশ কিছু খরচের বিষয় থাকে, সময়ের বিষয় থাকে। কেউ মনে করেন যে এটা করতে গিয়ে তার পয়সা খরচ হবে বা টাকা খরচ হবে, এই জন্য এটাকে অনেক সময় একটু সংক্ষিপ্ত করেন। এই কাজটা অবশ্যই আমি মনে করি সঠিক নয়, কারণ অনেক টাকা দিয়ে জমি কিনবেন, পরবর্তী সময়ে যদি দেখা যায় সেখানে কোনো ঝামেলা বা ভেজাল, তাহলে তো সারা জীবনের জন্য একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এই জায়গাটায় একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া ভালো। যদি আপনি এক্সপার্টের মাধ্যমে করেন সেটা অবশ্যই ভালো, এছাড়া আপনি নিজেও চেষ্টা করতে পারেন। সেই গাইডলাইনটাই আজকে বলছি। এই কাগজপত্রগুলো নেওয়ার পরেই আপনি প্রথমে স্থানীয় যেই এলাকার জমি বা ফ্ল্যাট, সেই এলাকার স্থানীয় ভূমি অফিসে যাবেন। সেখানে গিয়ে কোনো একজন
ব্যক্তি বা কর্মকর্তাকে আপনি বলবেন যে এই জমি কাগজপত্র দেখাবেন এবং বলবেন যে এই জমিটি আমি কিনতে চাই, আপনারা চেক করে দেখেন যে এটা কি মালিকানা সঠিক আছে কিনা। ওনারা হয়তো ভলিউম চেক করবেন, চেক করে প্রথমে যে জিনিসটি দেখবেন সেটা হচ্ছে যে এই জমিতে সরকারের কোনো স্বার্থ আছে কিনা, অর্থাৎ জমিটি ক তালিকায় বা খ তালিকায় এরকম কোনো সরকার সংশ্লিষ্ট স্বার্থের মধ্যে আছে কিনা সেটা চেক করবেন। এছাড়া এই জমির যিনি মালিক, যিনি বিক্রি করতে চাচ্ছেন, তার নামে নামজারি করা আছে কিনা, খাজনা দেওয়া আছে কিনা, এই বিষয়গুলি তিনি আপনাকে জানাতে পারেন এবং আপনিও দেখতে পারেন। এখান থেকে যদি আপনি গ্রিন সিগন্যাল পান, অর্থাৎ যদি দেখেন যে ঠিক আছে, এর পরবর্তী কাজ হচ্ছে যে আপনাকে যাওয়া প্রয়োজন সংশ্লিষ্ট অর্থাৎ ওই এলাকার সাব রেজিস্ট্রি অফিসে। সেখানে গিয়ে জানতে হবে যে যেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান এই জমিটি বিক্রি করার জন্য প্রস্তাব করেছেন, তিনি যেদিন থেকে মালিক হয়েছেন সেই দিন থেকে আপনি যেদিন কিনতে যাচ্ছেন সেই পর্যন্ত সময়ে এই জমির কি কোনো দলিল সম্পাদন হয়েছে কিনা, অর্থাৎ বিক্রয় হয়েছে কিনা, হেবা হয়েছে কিনা, বা কোনো পাওয়ার হয়েছে কিনা, অথবা কোনো বন্ধক দেওয়া হয়েছে কিনা, এই বিষয়টি জানার জন্য সাব রেজিস্ট্রি অফিসের তল্লাশিকারক আছে, তাদের মাধ্যমে আপনি এখানে বেশ কিছু সময়ের প্রয়োজন, তাদেরকে সময় দিবেন এবং উপযুক্ত সম্মানী দিবেন, খরচ দিবেন, তারা আপনাকে চেক করে বলে দিবে যে এই জমির এই মালিকের মাধ্যমে ইতিপূর্বে কোনো দলিল সম্পাদিত হয়েছে কিনা, অর্থাৎ এর আগে কারো কাছে বিক্রি করেছেন কিনা, পাওয়ার দিয়েছেন কিনা, এই বিষয়গুলো আপনি সাব রেজিস্ট্রি অফিসের ওখানকার তল্লাশির মাধ্যমে জানতে পারবেন। একই সঙ্গে জানতে পারবেন, জানা দরকার সেটা হচ্ছে যে আপনি এই জমিটার কোনো মামলা আছে কিনা, এই জমির বিষয়ে কোনো কোথাও বিজ্ঞ আদালতে কোনো মামলা আছে কিনা, ওই এলাকার এখতিয়ারভুক্ত অর্থাৎ জুরিডিকশনের মধ্যে যে আদালতে মামলা হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি সেখানে খোঁজ নিতে পারেন যে এই জমি নিয়ে কোনো মামলা চলছে কিনা। ভূমি অফিসেও কখনো কখনো এর রেকর্ড থাকে বা তথ্য থাকে। যাই হোক, এরপরে আপনি এর পাশাপাশি যে কাজটি করবেন সেটি হচ্ছে জমির নকশা সংগ্রহ করবেন। বিক্রেতা অর্থাৎ তিনি যদি আপনাকে নকশা দিয়ে থাকেন তাহলে ভালো, না হলে আপনি এই দাগ খতিয়ান ধরে সংশ্লিষ্ট এক্সপার্ট ধরে একটি নকশা সংগ্রহ করবেন এবং নকশা সংগ্রহ করে এই নকশার মাধ্যমে একজন সার্ভেয়ারের মাধ্যমে চেক করে দেখবেন যে এই নকশায় যেই দাগের কথা বলা হয়েছে, যে দাগ বিক্রির কথা বলা হয়েছে, সেই দাগ এই জমির সাথে সঠিক আছে কিনা, অর্থাৎ সেই দাগটাই বিক্রি হচ্ছে নাকি অন্য কোনো দাগ। এই জিনিসটা আপনি নিশ্চিত হবেন একটি নকশার প্রণয়ন বা নকশা সংগ্রহের মাধ্যমে। এছাড়া শহরের মধ্যে যদি হয় সেটা, যেমন ধরেন রাজুক আছে, চট্টগ্রামের চৌক আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলা তারা এই জমি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, ড্যাব অথবা রাজুকের যে ভবিষ্যতে এই জমির উপর দিয়ে কোনো রাস্তা যেতে পারে, রাস্তা সম্প্রসারণ হতে পারে বা কোনো রকম প্রকল্প হতে পারে, এই জিনিসগুলো চেক করতে হবে যে এই স্বার্থ যদি থাকে সেক্ষেত্রে এটিও চেক করে নেওয়া দরকার, কারণ পরবর্তী সময়ে সরকার এটিকে অ্যাকোয়ার করতে পারে অথবা অ্যাকোয়ার করা থাকতে পারে, এটাকে আপনাকে চেক করতে হবে। এরপরে যে জিনিসটি রয়েছে, যে জমিটি বা সম্পত্তি বিক্রি করবে বা কিনতে চাচ্ছেন সেটির দখল যথাযথভাবে ঠিক আছে কিনা, যিনি বিক্রি করছেন তার দখলে আছে কিনা, প্রকৃত অর্থে সে এটা দখলে আছে নাকি দখল নিয়ে কোনো ঝামেলা বা জটিলতা আছে, এই জিনিসটি জানার জন্য যেটা করা দরকার আমি মনে করি সেটা হচ্ছে যেই জমিটি যেই এলাকায় অবস্থিত সেই এলাকায় সরেজমিনে যেতে হবে, গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে হবে যে এই জমিটি আমি কিনতে চাই অথবা কেনার জন্য চিন্তা করছি, এই জমিটির মালিককে, তিনি সঠিক মালিক কিনা, বা ওই জমি বা সম্পদে যারা উপস্থিতভাবে বসবাস করেন তাদের সঙ্গে কথা বলতে হবে, আশেপাশের লোকজনের সঙ্গে জানতে হবে যে প্রকৃত অর্থে তিনি বর্তমানে এই জমিটি দখলে আছেন কিনা। মালিক হয়তো বা থাকতে পারেন, কখনো দখল নিয়েও ঝামেলা হয়, এটিও নিশ্চিত হওয়া যায় আশেপাশের লোকজনকে জানা মানে জিজ্ঞেস করার মাধ্যমে। এছাড়া আরেকটি যেটি বিষয় আছে যে যদি সম্পত্তিটি ওয়ারিশ সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনাকে এটি জানতে হবে যে ওয়ারিশদের মধ্যে তাদের মধ্যে তারা কিভাবে পেলেন, তাদের মধ্যে রেজিস্ট্রি কিন্তু আপোষ বন্টন হয়েছে কিনা, সেই বন্টন মূলে তিনি এই জমির অংশটুকু পেয়েছেন কিনা, নাকি বন্টন ছাড়াই তিনি হয়তোবা যেটুকু তার ভাগে পড়তো তার চেয়ে বেশি বিক্রি করছেন, যেটা পরবর্তী সময়ে অন্য ওয়ারিশ এসে সেই জমিটি দাবি করতে পারে বা কোনো অংশ দাবি করতে পারে, এখানে একটা জটিলতা হতে পারে। কাজেই বন্টন দলিল আছে কিনা সেটাও ভালো করে চেক করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে জমি যদি আপনি কিনেন, সবকিছু যখন আপনি কনফার্ম হলেন যে হ্যাঁ জমির অন্যান্য বিষয়গুলো ঠিক আছে, রাস্তার বিষয় থাকতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, জমির যে বিক্রেতা তার সঙ্গে একটি বায়না চুক্তি করতে পারেন এবং বায়না চুক্তি করার পর
আপনি যে কাজটি করবেন, আপনারা জানেন নিশ্চয়ই যে বায়না চুক্তি কিন্তু রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি ছাড়া বায়না চুক্তি গ্রহণযোগ্য নয়। সেই ক্ষেত্রে বায়না চুক্তি রেজিস্ট্রি করার পর আপনি যে কাজটি করতে পারেন, জমির মালিক যিনি বিক্রি করবেন তাকে বলবেন যে আমাকে জমিটি আপনি আমিন দিয়ে অর্থাৎ সার্ভেয়ার দিয়ে মেপে আমাকে সীমানা এবং চৌহদ্দি বুঝিয়ে দেন। তিনি যদি এই কাজটি প্রকাশ্যে গিয়ে করতে পারেন তাহলে এলাকার লোকজন আসবে, জানবেন, দেখবেন। তারা যখন আসবে, যদি কোনো ঝামেলা থাকে, জটিলতা থাকে, কারো মালিকানার দাবি থাকে, তারা কিন্তু তখন উপস্থিতভাবে আসতে পারেন। এটা একটা বিষয়। এরপরে আপনাকে মেপে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে সেই জমিতে একটি সাইনবোর্ড দিতে হবে যে বায়না সূত্রে মালিক, আপনার নাম দিয়ে সেখানে চাইলে আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। তখন এই জমি বিক্রয়ের ক্ষেত্রে কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি যখন সেই সাইনবোর্ডটি দেবেন, যদি কোনো জটিলতা থাকে সাইনবোর্ডটি কিন্তু ঝামেলায় পড়তে পারে, তখন আপনি বুঝলেন যে এই জমি নিয়ে ঝামেলা আছে। এটা একটি বিষয়। এছাড়া আপনি পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিতে পারেন যে আমি এই জমিটি ক্রয় করার জন্য অমুক ব্যক্তির সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি, বায়না চুক্তি আবদ্ধ হয়েছি। এই বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে আপনি আগামী 7 দিন 15 দিনের মধ্যে আমাকে বা এই ঠিকানায় আইনজীবীর মাধ্যমে দিতে পারেন তাকে জানানোর জন্য। সেখান থেকে যদি কোনো আপত্তি আসে তাহলে আপনি বুঝতে যে জমিতে ঝামেলা আছে। এই সকল পরীক্ষা নিরীক্ষা যখন শেষ হবে, আমি আশা করি যে তখন আপনি যদি এই জমিটি কিনতে যান, আশা করি তুলনামূলকভাবে অনেকগুলো ঝামেলা মুক্ত হয়েই আপনি আপনার এই সম্পত্তি ক্রয় করতে পারেন বা ক্রয়ের দিকে যেতে পারেন। এগুলির কোনোটাই যেন আপনি স্কিপ না করেন, অর্থাৎ বাদ না দিয়ে যান। তাহলে আপনার এই অনেক টাকা কষ্টের মূল্যের টাকার ক্রয়কৃত সম্পত্তি ভবিষ্যতে কোনো জটিলতায় বা ঝামেলায় পড়তে পারে। আশা করি বিষয়টি সবাই ভালো করে বুঝলেন এবং এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ।